আমাদের দেশে শিল্পকলা, বিশেষ করে চিত্রকলা বিষয়ে বইপত্রের প্রকাশনা খুবই কম। এবং এই বিষয়ে আমাদের কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগও আমরা সেরকম লক্ষ্য করি না। শিল্পকলা একাডেমি কিছু বইপত্র করে, কিন্তু সেগুলোর পেছনে যে খুব একটি পরিকল্পনা বা একটি সুষ্ঠু চিন্তাভাবনা রয়েছে সেটা মনে হয় না। আর এর বাইরে দু একটি প্রকাশনা সংস্থা হয়তো এদিকে নজর দিয়ে থাকেন, কিন্তু এর বাইরে আমরা আসলেই খুব একটা ভালো মানের সুচিন্তিত শিল্পকলা তথা চিত্রকলা বিষয়ক বইয়ের খোঁজ পাই না। যে কিছু বই প্রকাশিত হয় সেগুলো শিল্পীদের ব্যক্তিগত উদ্যোগেই হয়ে থাকে সম্ভবত। তো তেমনি একটি বই আমার হাতে এসেছে কিছুদিন আগে। বইটি চট্টগ্রাম থেকে প্রকাশিত এবং চট্টগ্রামেরই একজন শিল্পী এটি রচনা করেছেন, যিনি পেশাগতভাবে শিল্পকলার শিক্ষার সঙ্গেই যুক্ত, বিদ্যায়তনিক শিক্ষকতার সঙ্গে যুক্ত। তিনি চট্টগ্রাম একসময় আর্ট কলেজ ছিল, পরে যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট হয়েছে, সেখানে পড়িয়ে থাকেন বা এখনও পড়াচ্ছেন। এবং পাশাপাশি নিজের কিছু গবেষণামূলক কাজ এবং সেগুলো লেখার মাধ্যমে প্রকাশ করা, গ্রন্থাকারে আমাদের সামনে হাজির করার কাজটুকু তিনি স্বীয় উদ্যোগেই, স্বীয় দায় এবং ভালোবাসা থেকেই করে চলেছেন। তার নাম সুফিয়া বেগম। সুফিয়া বেগম শিল্পী আগেই বলেছে এবং চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক। তিনি একটি বই রচনা করেছেন চট্টগ্রামকে নিয়ে। সেটি একটি বেশ আমাদের জন্য ভালো কথা, কারণ চট্টগ্রাম তো নানা দিক থেকেই উপেক্ষিত। তো বইটির নাম স্বাধীনতাত্তর চট্টগ্রামের চার শিল্পী। চট্টগ্রামের চারজন শিল্পীকে নিয়ে বইটি লেখা, কিন্তু সেটি হচ্ছে স্বাধীনতার পরবর্তীকালের চারজন শিল্পী। সেই চারজন শিল্পীর কথা আগে আমি বলবো, কিন্তু তার আগে এর যে শিরোনামটি, বইয়ের শিরোনামটি নিয়ে একটি কথা না বললেই নয়। স্বাধীনতাত্তর শব্দটি কিন্তু আসলে ব্যাকরণভাবে সঠিক নয়। এটি হয়তো বা মুখে মুখে চালু হয়ে গেছে। শব্দটি হওয়া উচিত হয় স্বাধীনোত্তর অথবা স্বাধীনতা উত্তর। তো আশা করব এই বইটির পরবর্তী সংস্করণে শিল্পী এই শিরোনামটি একটু শুধরে নেবেন। তো যাই হোক, এখানে যে চারজন শিল্পীর কথা সুফিয়া বেগম লিখেছেন এবং তাদের জীবন ও কর্ম সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন, তাদের মধ্যে দুজন এখনও জীবিত আছেন, কিন্তু দুজন ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন। তাদের মধ্যে সর্বজ্যেষ্ঠ হাসি চক্রবর্তী। তিনি 1948 সালে জন্মেছিলেন, খুব বেশি দিন আয়ু পাননি, 66 বছর বয়সে 2014 সালেই তিনি প্রয়াত হন। তার লেখা দিয়েই শুরু হয়েছে গ্রন্থটি, যার একটি শিরোনাম তিনি রেখেছেন আবেগে অবগাহন। প্রতিটি লেখারই একটি উপশিরোনাম রয়েছে। দ্বিতীয় শিল্পী, তিনিও প্রয়াত হয়েছেন, খুব বেশি দিন হয়নি, বছর 5-6 আগে, মনসুরুল করিম। তিনিও বেশ আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে তো বটেই খুবই পরিচিত শিল্পী। তার শিল্পকলায় শিল্পকর্ম পুরস্কৃত হয়েছে নানাভাবে জাতীয় পর্যায়ে। তো তার ওপর যে লেখাটি রয়েছে তার ওপর শিরোনাম সুফিয়া বেগম রেখেছেন মর্মমূলের কথকথা। আর যে দুজন এখন আমাদের মাঝে আছেন এবং বেশ সক্রিয়ভাবেই আছেন, কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে নাজলি লায়লা মনসুর খুবই পরিচিত এবং খুবই সক্রিয়। তিনি নানাভাবে, নানা মাধ্যমে বেশ স্বাতন্ত্র্যমণ্ডিত নিজস্ব একটা শৈলীর দ্বারা উদ্ভাসিত কাজ করে তার নিজের, যাকে বলা যেতে পারে একটা স্বতন্ত্র পরিচয় ইতিমধ্যেই প্রতিষ্ঠা করে ফেলেছেন, যার কাজ দেখলেই বোঝা যায় যেটি নাজলি লায়লা মনসুরের কাজ। এখানে এই এই যে পরিচিতিটুকু অর্জন করা, নিজস্বতাটুকু অর্জন করা চারটিখানি কথা নয়। নাজলি লায়লা মনসুর তিনি আমাদেরকে সেটি উপহার দিতে পেরেছেন এবং
আমরা আশা করছি তিনি আরও দীর্ঘদিন আমাদের মাঝে থাকবেন এবং এই ধরনের কাজ করে যাবেন। তার বইয়ের তার লেখাটির যে উপশিরোনাম অধ্যায়টির তিনি লিখেছেন মনন ভূগোলের বৃত্তান্ত। এখানেও আরেকটি মুদ্রণ প্রবাদ চোখে পড়ল, ভূগোলের ভ দীর্ঘকারে পরিবর্তন হ্রস্বকার হয়ে গেছে, মনন ভূগোলের বৃত্তান্ত। এই নামের মধ্যেই এটি বেশ পরিষ্কারভাবে ফুটে উঠেছে, তিনি মনন ভূগোলের কথা বলছেন। ঠিক আমাদের বৈশ্বিক ভূগোল, প্রাকৃতিক বা নৈসর্গিক যে ভূগোল, তার চেয়েও যা মানুষের মনের ভেতরের যে একটি ভূগোল রয়েছে, যার খোঁজ হয়তো আমরা রাখি না, যার মানচিত্র হয়তো সবসময় আঁকা হয় না, সেই অচেনা জগতের পরিচয় আমরা পাবো তার শিল্পকর্ম থেকে। সবশেষে কে এম এ কাইয়ুম, তিনিও নাজলিরই সমবয়সী, 1 বছর পরে, তার জন্ম 1952-তে। সংবেদনের সাতকাহন, সংবেদন, সেই সংবেদন থেকেই তো সমস্ত শিল্পের উচ্চারণ। সেই যে সংবেদনশীলতা, সেই যে সংবেদনা শিল্পীর, তারই সাতকাহন অনুসন্ধান করেছেন সুফিয়া বেগম কাইয়ুমের কাজে, এবং সেটি আমাদেরকে উপহার দিয়েছেন তার নিজস্ব ভাষা এবং ভঙ্গিতে। তো এই রইল বইয়ের যে আধার বা আধেয় বিষয়ে একটি সংক্ষিপ্ত পরিচিতি। এছাড়া আরেকটু যদি আমরা বিশদভাবে বলতে চাই, তাহলে আমার মনে হয় আমরা চট করে সুফিয়া বেগম যে ছোট্ট ভূমিকাটি লিখেছেন সেটি আমরা পাঠ করে ফেলতে পারি। এতে আমরা তার নিজের যে ভাবনাটুকু কী এই গ্রন্থটি রচনার পেছনে, সেটি আমাদের কাছে প্রতিভাত হবে। স্বাধীনতোত্তর চট্টগ্রামের চা শিল্পী আমার প্রথম গ্রন্থ। 1948 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে বাংলাদেশের যে দশকওয়ারি শিল্পচর্চা, সেখানে ঢাকা ব্যতীত চারুকলার অন্যতম প্রধান ক্ষেত্র চট্টগ্রাম 70-এর দশকে চারুকলার অঙ্গনে শিল্পী রশিদ চৌধুরীর হাত ধরে ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য নিয়ে আবির্ভূত হয়। এটি খুবই সত্য কথা। রশিদ চৌধুরী আসলে চট্টগ্রামের স্বাধীনতার পরবর্তীকালে আধুনিক শিল্পকলার, আধুনিক চিত্রকলার একেবারে পথিকৃৎ এবং দিক প্রদর্শক। এবং স্বাভাবিক কারণেই, সঙ্গত কারণেই এই বইটিও সুফিয়া বেগম তাঁকেই উৎসর্গ করেছেন, উৎসর্গ লিখে দিয়েছেন, চট্টগ্রাম চারুকলার পথিকৃৎ শ্রদ্ধেয় শিল্পী রশিদ চৌধুরী। এছাড়া তার লিখছেন তিনি, সেটি হচ্ছে যে সে অঙ্গনে আধুনিক 60-এর দশকে এই দেশের চারুকলায় বিমূর্ত শৈলী শিল্পচর্চার মাধ্যমে আন্তর্জাতিক বলয়ের সমান্তরালে শিল্পীদের আধুনিক হবার যে প্রয়াস, সে অঙ্গনে চট্টগ্রামে অবস্থানত 4 সতীর্থ শিল্পী হাসি চক্রবর্তী, শিল্পী মনসুরুল করিম, শিল্পী নাজলির আলা মনসুর, শিল্পী কে এম এ কাইয়ুমের নিরবচ্ছিন্ন শিল্পচর্চা ও সৃজনশীল সৃষ্টি সম্ভার চট্টগ্রামের স্বতন্ত্র শিল্প বৈশিষ্ট্য নির্মাণে এক অনন্য ভূমিকা পালন করে। তাদের সৃজনশীল মেধা, অক্লান্ত পরিশ্রম সমৃদ্ধ করেছে বাংলাদেশের আধুনিক শিল্পকলার জগৎকে, যা যুগবৎভাবে এদেশের শিল্পরসিক ও আমার মাঝে অপরিমেয় আকর্ষণ জাগায়। মূলত সেই ভালো লাগা হতেই আমার এই প্রয়াস। আমার গ্রন্থটি চট্টগ্রামে চারুকলা প্রসার ও চারুকলা চর্চায়, চট্টগ্রামের স্বতন্ত্র শিল্প বৈশিষ্ট্য নির্মাণে বাংলাদেশের শিল্পকলায় 70-এর দশকে নেতৃত্ব দানকারী উল্লেখযোগ্য তথা চট্টগ্রাম অবস্থানকারী উল্লিখিত 4 জন সতীর্থ শিল্পীর সৃজনশীল চর্চা ও ভূমিকা নিয়ে রচিত। চট্টগ্রাম চারুকলায় তাত্ত্বিক বিষয়ে পাঠদানের সুবাদে আমি শিল্পী রশিদ চৌধুরীর শিল্পচর্চা ও চট্টগ্রামের চারুকলার প্রসার বিষয়ে এমফিল গবেষণা কার্য সম্পাদন করেছি। আমার লেখালেখির ব্যাপারে প্রতিনিয়ত উৎসাহ প্রদান করেছেন অগ্রজ শ্রদ্ধেয় চিত্রশিল্পী নাজলিল আলা মনসুর, 70-এর দশকের অপর সুনামধন্য প্রয়াত চিত্রশিল্পী মনসুরুল করিম। আমার চারুকলা বিষয়ক গবেষণা ও লেখালেখির ব্যাপারে সর্বত সহযোগিতা করেছেন শ্রদ্ধেয় শিক্ষক ও বিশিষ্ট শিল্পকলা বিষয়ক লেখক অধ্যাপক ফয়জুল আজিম। অকৃত্রিম উৎসাহ ও সহযোগিতা প্রদান করেছেন শিল্পী কে এম এ কাইয়ুম। সর্বোপরি লেখালেখির ক্ষেত্রে আমি মূল প্রেরণা পেয়েছি আমার জীবনসঙ্গী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিনের কাছে। আমাকে অনুপ্রাণিত উৎসাহিত করার জন্য আমার শ্রদ্ধেয় অগ্রজ সহশিল্পীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। তো আগেই বলেছি, হাসি চক্রবর্তীকে দিয়ে শুরু হয়েছে বইয়ের বিষয়বস্তু, এবং তার লেখার যে অধ্যায়টি তাকে নিয়ে, সেটির নাম আবেগে অবগাহন, এবং এখানে তিনি কিছু ছবিও দিয়েছেন। আবেগে অবগাহনে হাসি চক্রবর্তীর জীবন, কর্ম এবং বেশ কিছু চিত্রকলার ছবি ব্যাখ্যার মাধ্যমে
তাকে বোঝার এবং তার চিত্রভাষাকে অনুধাবন করার একটি সম্যক সুযোগ তিনি আমাদের মাঝে হাজির করেছেন এবং বেশ গবেষণা লব্ধই আমি বলবো তার এই নিবন্ধটি। এখানে তিনি অনেকেরই বাণী উদ্ধৃত করেছেন, এর মধ্যে বিশেষভাবে শিক্ষক মোহাম্মদ কিবরিয়ার কথা বেশ উল্লেখযোগ্য। তিনি এক জায়গায় বলছেন, মোহাম্মদ কিবরিয়া বিশ্লেষণ তিনি করছেন যে though Hashi specially works on basic forms, but he is again keeping white space in his works, which is different from his earlier works. Use of color is quite bold. His creative thoughts are very clear. His excellence are clearly noticeable in his painting. তো গুরুর কাছ থেকে এমন প্রশংসা এবং প্রশস্তি পাওয়া সত্যি সৌভাগ্যের বিষয়। হাসি চক্রবর্তী সেটি পেয়েছেন তার শিক্ষক কিবরিয়ার কাছ থেকে। এরপর মনসুরুল করিম, তিনিও আমাদের মাঝে নেই। তার বিষয়ক লেখাটির শিরোনাম মর্মমূলের কথকতা। এটি খুবই উপযুক্ত একটি শিরোনাম হয়েছে, কারণ আমরা জানি মনসুরুল করিম তার সমস্ত কাজের মধ্যেই একটা শেকড় সন্ধানের ব্যাপার ছিল। শেকড়ের প্রতি তার একটি টান, সেটিকে অনুধাবন করা, তাকে উপস্থাপন করা এবং তাকে সমকালীনভাবে আমাদের মাঝে হাজির করার একটা প্রয়াস তার মধ্যে ছিল। এবং এতটাই যে তিনি জীবনের শেষ পর্যায়ে আসলে তার মূলের কাছেই ফিরে গিয়েছেন, তার শেকড় রাজবাড়ি। সেখানে গিয়ে তিনি বুনন নামে চমৎকার একটি শিল্পকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন এবং নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন। সেখানে তিনি চমৎকার একটি সিরিজও শুরু করেছিলেন যে গ্রামের সঙ্গে কথা কিংবা আলাপ। আমার মনে এখানে একটা ছবি রয়েছে, মাঠের গল্প আছে, সেটিও অনেকটা তাই। পদ্মা পুরাণ, সেই পদ্মার পাড়ে থাকা তার সেই অভিজ্ঞতা এবং সেই গ্রামের সঙ্গে গল্প বলা সিরিজের কাজগুলো তার চিন্তা ভাবনা এবং শিল্প বোধটুকুকে আমাদের মাঝে বেশ প্রাঞ্জলভাবে উপস্থাপন করেছেন সুফিয়া বেগম। আর যে দুজন গ্রামের সাথে কথা বলার একটি সিরিজ এখানে পাওয়া গেল, যে 2020 সালে তিনি কাজটা শুরু করেছিলেন। সম্ভবত সেই বছরই তিনি প্রয়াত হন। নাজলিল আলা মনসুর, যার কথা আমরা একটু আগেই বললাম যে তার কাজ খুবই স্বাতন্ত্র্যমণ্ডিত এবং একেবারেই দেখা মাত্র চিহ্নিত করা যায় তার কাজকে। নগর জীবন, নারীর বিষাদ বিষণ্ণতা, নারীর শক্তি, সাহস এবং স্বপ্ন ফুটে ওঠে তার কাজে। এবং এর মধ্যে তার একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, তিনি রিক্সা আর্ট ফর্মটা নানাভাবে ব্যবহার করেন। রিক্সা আর্টের যে রঙের, উজ্জ্বল রঙের ব্যবহার, তার যে তুলির টানের মধ্যে যে একটা নিজস্বতা রয়েছে, সেটিও নাজলি ব্যবহার করেন এবং ব্যবহার করেন বেশ মৌলিকভাবে। তিনি রিক্সা নিয়ে তার একটি কাজই রয়েছে, ছবিটা এখানে দেখা যাচ্ছে, ক্রো অন দ্য রিক্সা, দেখতে পাচ্ছেন পুরো রিক্সাটার ওপরে কাজ। যেটা বলছিলাম, তিনি ওই কাজগুলো করেন। আমাদের দৈনন্দিন যে আসবাবপত্র বা ব্যবহার্য যে বস্ত্রাদি, তার উপর তিনি সেই কাজগুলো করেন। সেটি বেশ একটা মৌলিকত্ব, আমি আর কাউকে এমনটি করতে দেখিনি। এটি বলেছিলাম, তার জীবনে, তার কাজের মধ্যে নগর জীবনের যে জটিলতা, নগর জীবনের যে সাংঘাতিক রকমের একটা নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং তার মধ্যেও একটি প্রাণ স্পন্দন, ছন্দের প্রবাহ, সেটি তিনি বেশ ভালো মতোই তুলে আনতে পারেন তার শিরোনামে, তার চিত্রকলায়। সেই ইউজেবল পেইন্টিং অন সোফা, আপনারা দেখেন একটা সোফা, তিনি সোফার ছবি এঁকেছেন, কিন্তু সোফাটার মধ্যেই তার সে পেইন্টিং কাজটা তিনি করছেন। এটা বেশ মৌলিক। এরকম তার বেশ কিছু কাজ রয়েছে ইউজেবল পেইন্টিং সিরিজের। যেখানে আরেকটা আছে ডাইনিং টেবিল, একটা ডাইনিং টেবিল, কিন্তু তার উপরে যে আমরা টেবিল ক্লথটা ব্যবহার করি, তারই ওপর তিনি চিত্রকর্ম করছেন। এবং সেই পরিবারটি, যে বাড়ির এই ডাইনিং টেবিলটি, সেই পরিবারটির ভেতর যে নানা রকম নাটক, নানা রকম বিষাদ, নানা রকম সংগ্রাম এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং একই সঙ্গে প্রাণীদের নিয়ে একটা শান্তিপূর্ণ সহবাস, চমৎকার একটা তার ত্রিমাত্রিক উপস্থাপনা তিনি দিয়েছেন। ঘরের ভেতরে আবার একটা চাঁদের এক ঝলক, খানিকটা পরাবাস্তবতারও
স্বাদ পাওয়া যায় এইসব ছবি থেকে। আম, তো নাজলি লায়লা মনসুরের পর তিনি যাকে নিয়ে আলোচনা করেছেন তার কথা আমি বলেছি। কাইয়ুম সংবেদনের স্বাদ কাহন, এই সংবেদনশীলতার ব্যাপারটা একেবারে এগুলো বিমূর্ত, এক ধরনের অনুভূতি প্রধান কাজ কাইয়ুমের, এবং কাজের মধ্যে যে সূক্ষ্মতা, যে ডিটেইল এবং যে পারিপাট্য, তা অসাধারণ, এক কথায় অসাধারণ। তিনি তুলির আঁচড়ে কীভাবে এত ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলোকে এত নিটোলভাবে উপস্থাপন করেন, এটি তার সাংঘাতিক একটা ক্ষমতা আমি বলবো। এরকম কাজ তিনি আরও অনেক করেছেন। এই যেমন এখানে একটা দেখা যাচ্ছে স্প্রিং, যে বসন্ত, স্প্রিংয়ের মধ্যেও এই যে প্রকৃতিতে গাছের পাতায় বাকলে কত রকম পরিবর্তন, রঙের খেলা, সেগুলো তিনি খুব সাবলীলভাবে তুলে এনেছেন। গোল্ডেন কার্নেল, বীজের ভেতরের জগৎ, সে জগৎটাকেও তিনি তার মনশ্চক্ষুতে দেখে আমাদের কাছে হাজির করেছেন। সেন্সেশন নামে দুটো কাজ রয়েছে, সেখানেও আমরা তার এই সূক্ষ্মতা, তার ডিটেল প্রবণতার মুখোমুখি হই। সেন্সেশন নামে আরও দুটো কাজ রয়েছে, খুবই চমৎকার, খুবই চমৎকার এই কাজগুলো। মানে বিমূর্ত কাজের মধ্যেও যে প্রকৃতি, পরিপার্শ্ব কত প্রাণবন্তভাবে ফুটে উঠতে পারে, সেটি কাইয়ুমের কাজে আমরা দায়ী। তো যাই হোক, বইটি সব দিক থেকে একটা উল্লেখযোগ্য বই আমি বলবো। চট্টগ্রামের শিল্পীদের কথা এমনিতেই আমরা খুব একটা জানি না, জানতে চাই না, অথচ চট্টগ্রাম কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশের শিল্পচর্চার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো আমরা আশা করব বইটি বহুল প্রচার হবে, এবং বইটার একটি মূল্যবান অংশ তার গ্রন্থপঞ্জি। তিনি বেশ গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ ব্যবহার করেছেন, পাঠ করেছেন, সেগুলো নামও দিয়ে দিয়েছেন, যেটা আমি মনে করি আমাদের শিল্পী বা শিল্প সমালোচক এবং শিল্পকলা পাঠকদেরও কাজে দেবে। বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, নির্মাল্য নাগ, গুলবন ওসমান, এছাড়া মঈনুদ্দিন খালেদ, হাসি চক্রবর্তী, ছায়া দে প্রমুখের বেশ কিছু বইয়ের তথ্যাদিও আমরা এখান থেকে পাই। সব মিলে একটি বেশ গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী এবং প্রয়োজনীয় বই উপহার দিয়েছেন আমাদের সুফিয়া বেগম। তাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং এই বইটির বহুল প্রচার ও প্রসার কামনা করি। ধন্যবাদ সবাই।